হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো আজকে আমরা একটি নতুন গল্প শুনি। গল্পের নাম এক পর্ণ জাতক। এটি জাতকের গল্প। জাতকের গল্প তোমরা সবাই জানো, বুদ্ধদেবের পূর্বজীবন সম্বন্ধে লেখা। বুদ্ধদেবের পূর্বজীবনের প্রায় 550টি জাতকের গল্প আমরা পাই। বুদ্ধিস্ট সন্ন্যাসী যারা রয়েছেন তারাই এই গল্পগুলো সংকলন করে গেছেন। আর এই গল্পে আমরা দেখি বোধিসত্ত্ব রূপে বুদ্ধদেব কখনো কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, কখনো পশু পাখি রূপে জন্মগ্রহণ করেছেন। আর ছোট ছোট সুন্দর মজার গল্প জাতকের গল্প হিসেবে লেখা হয়েছে। গল্পগুলোতে খুব সুন্দর একটি করে মেসেজ আছে, হিতোপদেশ, যা আমাদের জীবনেও খুব কাজে লাগে। তো চলো আজকে আমরা এক পর্ণ জাতক এই জাতকের গল্পটি শুনে নিই। বোধিসত্ত্ব তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করলেন। অনেক দিন পর বারাণসীর রাজার বাগানে তিনি আশ্রয় নিলেন। রাজা একদিন জানলায় দাঁড়িয়ে দেখলেন তার বাগানের পথ ধরে এক তাপস সোজা হেঁটে চলে গেলেন। তাপসের চেহারা, চলার ভঙ্গি রাজাকে মুগ্ধ করল। রাজা মন্ত্রীকে ডেকে বললেন, আমার বাগানে এক সন্ন্যাসীকে দেখলাম। ইনি সত্যিই ধার্মিক, সুন্দর শটান, চলার ভঙ্গি। আপনি আমার নাম করে তাকে রাজবাড়িতে নিয়ে আসুন। মন্ত্রী বোধিসত্ত্বের কাছে হাজির হয়ে নমস্কার জানিয়ে বিনীতভাবে রাজার আদেশের কথা জানালেন। বোধিসত্ত্ব বললেন, রাজাকে আমার শুভাশিস জানাবেন। আমি সন্ন্যাসী, রাজপ্রাসাদে যেতে পারি না। এ কথা শুনে রাজা বললেন, আমরা যদি ওকে আমাদের ধর্মগুরু করে নিই তবে তো তার আর কোনো আপত্তি থাকতে পারে না। মন্ত্রী এ কথা বলে ওকে প্রাসাদে নিয়ে আসুন। মন্ত্রী সন্ন্যাসীকে গিয়ে রাজার ইচ্ছের কথা জানালেন। বোধিসত্ত্ব রাজি হলেন। রাজা খুব সম্মানের সঙ্গে তাকে অভ্যর্থনা করলেন। সোনার সিংহাসনে বসিয়ে নিজে যত্ন করে খাওয়ালেন। শেষে রাজা সন্ন্যাসীর প্রসাদও খেলেন। রাজা তার লোকজন নিয়ে রাজ উদ্যানের সরোবর তীরে সন্ন্যাসীর কুটির বেঁধে দিলেন। তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিলেন। নিজে মাঝে মাঝে গিয়ে তার সুখ সুবিধার খবর নিতেন। বোধিসত্ত্বের ধীর ভাব দেখার পর থেকেই রাজা মনে হয়েছিল এমন মানুষই গুরু হবার উপযুক্ত। এর কাছেই নিয়ে যাব আমার অবাধ্য অশান্ত ছেলেকে। অনেক শাসন করেও যার নিষ্ঠুর স্বভাবের পরিবর্তন ঘটেনি, ইনিই পারবেন সেই অসাধ্য সাধন করতে। ছেলেকে নিয়ে রাজা গেলেন বোধিসত্ত্বের কাছে। তাকে প্রণাম করে রাজা বললেন, আমার এই একমাত্র সন্তান, আমার পরে এই রাজ্যের রাজা হবে এই কুমার। কিন্তু এর হাতে রাজ্যের ভার পড়লে দেশের লোকের যে কী অবস্থা হবে সে কথা ভেবে আমার চোখে ঘুম আসে না। আমি একে আপনার কাছে রেখে গেলাম। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র আপনিই একে সংশোধন করতে পারবেন। কুমারকে নিয়ে বোধিসত্ত্ব বাগানে ঘুরতে ঘুরতে নানা হিতকথা বলতে লাগলেন। একদিন একটি নিম গাছের ছোট্ট চারা থেকে একটি পাতা ছিঁড়ে রাজকুমারের হাতে দিলেন। বললেন, কুমার, এই পাতাটি চিবিয়ে খাও। রাজকুমার নিমের পাতা দুই একবার চিবিয়েই মুখ থেকে ফেলে দিল। তারপর রাগের চোটে সব কটা নিমের চারাই উপড়ে ফেলতে লাগলো। তখন বোধিসত্ত্ব বললেন, কুমার, গাছগুলো তুলে ফেলছো কেন? কুমার বলল, যে গাছ ছোটতেই এত তেতো, বড় হলে না জানি কি ভয়ঙ্কর বিষ হয়ে দাঁড়াবে, তাই একে ছোটতেই তুলে দেওয়া ভালো। বোধিসত্ত্ব কুমারের পিঠে হাত বুলিয়ে খুব স্নেহভরে বললেন, দেখো কুমার, তুমিও ঠিক ওই গাছটির মতোই ছোট। তুমিও একদিন বড় হবে, বাবার সিংহাসনে রাজা হয়ে বসবে। প্রজারা তোমার স্বভাবটি কিন্তু লক্ষ্য করছেন। তোমার আচরণ নিন্দনীয় হলে তারাও তোমাকে ঠিক এমনিভাবেই নিম গাছটির মতন উপড়ে ফেলে দেবে। তাই ছোট বয়স থেকেই তোমার স্বভাবকে সুন্দর করতে হবে। তবেই তো বড় হয়ে তুমি ভালো রাজা হতে পারবে, প্রজাদের প্রাণ ভরা ভালোবাসা পাবে। বহু শাসন করেও রাজকুমারকে যে কথা বোঝানো যায়নি, বোধিসত্ত্বের মধুর ব্যবহার এবং সহজ শিক্ষা পদ্ধতিতে তা দ্রুত শেখানো গেল। রাজকুমার নিজের ভুল ত্রুটি বুঝতে পারল এবং চরিত্র সংশোধন করতে লাগলো।
বোধিসত্ত্বের প্রভাবে সে ধীর, স্থির, বিনীত এবং ধার্মিক হয়ে উঠল। পরে রাজা হয়ে সে সমস্ত প্রজার কাছে সুশাসনের জন্য প্রশংসাও পেল। বোধিসত্ত্বের জন্যই এই নিষ্ঠুর রাজকুমার একদিন দয়াময় প্রজাপালক হিসাবে খ্যাতি পেয়েছিল। একটিমাত্র নিমের পাতা দ্বারাই এই অসাধ্য সাধন করেছিলেন বোধিসত্ত্ব। গল্পটি তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু।